অনাকাঙ্ক্ষিত। ঠাকুরগাঁওয়ে বিজিবি মহাপরিচালক। ভবিষ্যতে দুপক্ষকে সতর্ক থাকার আহ্বান। 3 দিনেও ঠিক করা যায়নি চট্টগ্রামের গ্যাস পাইপলাইন। সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগ। রাতের মধ্যেই সংকট সমাধানের আশ্বাস। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ। চ্যালেঞ্জের রিট খারিজ। ষড়যন্ত্র নস্যাৎ হল মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আপিল করবেন রিটকারী। তাবলিগ জামাতের সাদফন্তীদের ব্যবস্থাপনায় চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। কাল আখিরি মোনাজাত। এবং চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় এখন দালালের আখড়া। নানা ভোগান্তির অভিযোগ, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি ওয়াহিদা স্বপ্না। ঠাকুরগাঁওয়ে বহরমপুরে গ্রামবাসী ও বিজিবির সংঘর্ষে 3 জন নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দুই পক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। গত সপ্তাহ থেকে গণমাধ্যমে আলোচিত ঠাকুরগাঁওয়ে গ্রামবাসী বিজিবি সংঘর্ষের ঘটনা। অবৈধভাবে ভারত থেকে গরু আনার অভিযোগে গত 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের বহরমপুরের হবিবুর রহমানের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় বেশ কয়েকটি গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে নিহত হন 3 জন। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যে সোমবার জেলা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বিজিবি মহাপরিচালক। সংঘর্ষ ও নিহতের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেন তিনি। যে ঘটনাটা হরিপুরে ঘটেছে সেটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা আমি এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করে যেটা জেনেছি, ওনাদের কাছেও জিনিসটা অনাকাঙ্ক্ষিত, আমাদের কাছেও বিষয়টা অনাকাঙ্ক্ষিত। ঘটনার পর হরিপুর থানায় বিজিবির পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। কয়েকদিন বহরমপুর টহল তৎপরতা জোরদার করে বিজিবি। সংঘর্ষের পর বিজিবির মামলা ও টহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। যদিও ভবিষ্যতে সংঘর্ষ এড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বাহিনী মহাপরিচালক। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্য এলাকাবাসী এবং বিজিবি উভয়ই সতর্ক থাকবে এবং আমরা বিজিবি তরফ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই বিষয়ে তদন্ত করার জন্য এবং এই তদন্তের সুপারিশ অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতে গ্রহণ করব। সংঘর্ষের ঘটনা তদন্তে বিজিবির পাশাপাশি 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করা হয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। 3 দিন পেরিয়ে গেলেও চট্টগ্রামে গ্যাসের দুর্ভোগের এখনো কোনো সুরাহা মেলেনি। বন্ধ রয়েছে বাসাবাড়ির রান্না। সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ কম থাকায় বিপাকে গাড়ি চালকরাও। তবে আজকের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস না থাকায় এভাবেই বাসার নিচে বাধ্য হয়ে মাটির চুলায় রান্নার ব্যবস্থা করেছেন সাধারণ মানুষ। 3 দিন ধরে গ্যাস না থাকায় জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠেছে, তেমনি বিপাকে পড়েছেন নগরবাসী। গ্যাস না থাকায় চাপ পড়েছে নগরীর হোটেলগুলোতেও। এতে ক্ষুব্ধ নগরবাসী। সামনে গ্যাস ফাটে গেছে, এই জন্য সমস্যা। কেউ রান্না করতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে, খাইতে পারতেছে না। না খেয়ে তো থাকা যাবে না, হোটেল থেকে তো কিনে সবাই খাইতে পারে না, সেজন্য আর কি এখানে আসতে হচ্ছে। সিএনজি স্টেশনগুলোর গ্যাস সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন গাড়ি চালকরা। গ্যাস না থাকলে তো ভাই সব দিকে সমস্যা। গাড়ি নিয়ে বাড়িলে রাস্তার মতো পাগলের মতন গ্যাসের লেগে ঘুরন লাগে। গ্যাসের লেগে গাড়ি চালাইতে পারি না, এমন বিভিন্ন ধরনের সমস্যা। বাসা খাওয়া দাওয়া করতে খুবই সিরিয়াস কষ্ট। পাম্পের থেকে গ্যাস নিতে পারি না, রাত 9টা বাজে গ্যাস দিলে সারা রাত পর্যন্ত বসে থাকতে হয়। রোববার থেকে খালের মাটি খোঁড়াগুড়ি করে পাইপটি বের করার চেষ্টা করে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। তবে পুরোপুরি সংস্কার কাজ চালানো সম্ভব হয়নি। সোমবারের মধ্যে গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আজকের মধ্যে ইনশাল্লাহ ক্লিয়ার করা যাবে। আমাদের গতকাল যে সমস্যা হয়েছিল, যে সফট যে মাটিগুলো ছিল আমাদের বল্লি পাইলের নীতিতে চলে আসতেছিল, ওর সাবস্টিটিউট হিসেবে আমরা আবার আজকে শীট পাইলিং করে দিছি। গতকাল সকাল থেকে শীট পাইলিং শুরু হয়েছে
এবং ঘণ্টাখানেকের মধ্যে শীত প্ল্যানিং আশা করি যে কমপ্লিট হয়ে যাবে। গত শনিবার নগরীর ইপিজেড এলাকায় সিটি কর্পোরেশনের খাল কাটার সময় পাইপলাইন কাটা পড়ে বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে হালিশহর, আগ্রাবাদ, বন্দর, জামাল খান, আশকাদিগির পাড়সহ বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত আদেশে বলেন, দশম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও কার্যভার গ্রহণ করেননি। এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেন, এই আদেশ একটি মহলের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী। শপথ বাক্য পাঠ করানো হবে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর একাদশ সংসদ গঠন করে আওয়ামী লীগ। এই সংসদের এমপিরা শপথ নেন ৩রা জানুয়ারি, আর ৩০ জানুয়ারি বসে প্রথম সংসদ অধিবেশন। রিটকারীর আইনজীবীর দাবি, দশম সংসদ সদস্যদের মেয়াদ ছিল ২৮ জানুয়ারি পর্যন্ত। এর আগেই একাদশ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ও শপথ নেওয়া ছিল অবৈধ। রিটকারীর এই আবেদন আমলে নেননি উচ্চ আদালত। আদালত বলেছেন, দশম সংসদের এমপিদের মেয়াদ শেষের আগে একাদশ সংসদের এমপিরা শপথ নিলেও সংসদ বসেছে মেয়াদ শেষের পর। ৩রা জানুয়ারি শপথ গ্রহণ করেছেন ঠিকই, একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। শপথ নেওয়ার মাধ্যমে তারা কোনো রকম আইন ভঙ্গ করেননি। এমপিদের শপথ নিয়ে একটি মহল ধূম্রজাল সৃষ্টির পায়তারা করেছিল অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল বলছেন, উচ্চ আদালতের এই আদেশে তার অবসান হলো। সাংবিধানিক শূন্যতা যাতে না থাকে সেই জন্য একটি নির্দিষ্ট সময়ের ভিতরে যেরকম নির্বাচন হওয়া প্রয়োজন, ঠিক একই রকমভাবে আবার সংবিধানের বিধান মতন শপথ নেওয়া প্রয়োজন। যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল, সেটার পরিসমাপ্তি ঘটল। এদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সুতরাং তো কার্যভার গ্রহণ করেছে। এটা এখন কি পদক্ষেপ নেবেন? এখন এই ব্যাপারে আপিলে যাব। এমপিদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিটটি করেন বিএনপি সমর্থক এক আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে না আসলে বড় ধরনের ভুল করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। বিএনপি তারা নিজেরা যোগদান করবে না অথবা অন্যদেরকে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে কথাটা বলেছে, আমি মনে করি বিএনপির এটা অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় তারা দিচ্ছে। এবং দেশ, জাতি, মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসা যদি একটি সংগঠনে থাকে, তাহলে স্বাভাবিকভাবে এই সমস্ত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তাদের অংশগ্রহণ করাটা অত্যন্ত বাধ্যতামূলক হওয়া উচিত। বাংলা সময় আরও থাকছে। দুদিনে উদ্ঘাটন হয়নি চট্টগ্রামের ভেড়া মার্কেট বস্তিতে অগ্নিকাণ্ডের কারণ। সন্দেহ নাশকতার, খতিয়ে দেখছে পুলিশ। কাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। এই পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদের অনুসারীরা। মুসল্লিরা বলছেন, আখিরি মোনাজাতে পুরো বিশ্বের কল্যাণ কামনা করবেন তারা। এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর আশা, আগামী বছর দুই পক্ষকে একত্রিত করে ইজতেমা আয়োজন করা সম্ভব হবে। ইজতেমা ময়দান থেকে খান মোহাম্মদ রুমেল রিপোর্ট। রোববারের বৃষ্টি ইজতেমায় আগত মুসল্লিদের ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি করলেও সোমবারের রৌদ্র উজ্জ্বল আকাশ দেখে খুশি তারা। মুসল্লিরা বলছেন, আল্লাহর নৈকট্য লাভ আর রাসূলের সন্তুষ্টির জন্য ইজতেমায় আসা। মঙ্গলবারের মোনাজাতে অতীতের পাপ থেকে মুক্তির পাশাপাশি ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করবেন তারা। মুসলিম উম্মাহ যেন একতাবদ্ধ থাকতে পারে, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন যেন আরও দৃঢ় হয়, সেটাও প্রার্থনা মুসল্লিদের। আল্লাহর কাছে চাবো, সারা জীবন যত গুনাহ খাতা করছি আল্লাহ মাফ করুক, সব উম্মতকে মাফ করুক। ঈমান আমল নিয়ে সবাই চলতে পারে, এই জন্য আমরা সবাই দোয়া খায়ের করব। ঈমানের সহিত যেন মৃত্যুবরণ করতে পারি, যেন আল্লাহ তাআলা এই তৌফিক চাবো। বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত মানুষ যেন, মুসলমান যেন আল্লাহর দ্বীন চমকাইতে পারে, এই উদ্দেশ্য করে আমরা
এখানে আসছি। এদিকে দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন ধর্ম প্রতিমন্ত্রী। বলেন আগামী বছর তাবলিগ জামাতের দুই পক্ষ একসঙ্গে ইজতেমা পালন করবে বলে আশা করেন তিনি। আর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন আখিরি মোনাজাত শেষে মুসল্লিদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং মোনাজাতের দিন যানবাহন চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আগামীকাল যে মোনাজাত হবে সেই মোনাজাত সংক্রান্তে যেন আইন শৃঙ্খলা রক্ষা থাকে এবং চলাচল যে যান চলাচল সহ জনচলাচল সেটি যেন সুষ্ঠু থাকে, সেজন্য পূর্বের মতোই একটা ব্যবস্থা রাখা হয়েছে। একেবারে পূর্বের মতো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তাবলিগের জামাত বিশ্ব ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হতে পারে আমরা পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফের জন্য দোয়া চাইছি, অন্যান্য অনেক আমার পরিবার পরিজনের উন্নতির জন্য দোয়া চাইছি। ইজতেমা সফল করতে সব পক্ষের অব্যাহত সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, টঙ্গী। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপ, স্বপ্ন আজকে 54তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে এখানে যারা মুসল্লিরা এসেছেন তারা মাগরিবের নামাজ আদায় করছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে মাগরিবের নামাজের পরে আবার বয়ান শুরু হবে এবং এখন পর্যন্ত যে তথ্যটি আছে যে এই বিশ্ব ইজতেমার আজকে দ্বিতীয় পর্ব চলছে এবং সব মিলিয়ে 4 দিন অতিবাহিত হয়েছে এই বিশ্ব ইজতেমার 4 দিনে। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে আছে যে অসুস্থ হয়ে 8 জন মুসল্লি এখানে মারা গিয়েছে এবং এখন পর্যন্ত এই দ্বিতীয় পর্বের সাতপন্থীদের যে আয়োজন চলছে বিশ্ব ইজতেমার 331 জন বিদেশি মেহমান এখানে উপস্থিত হয়েছে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু জানাতে চাই যে এখানকার যারা আয়োজক রয়েছে সাতপন্থীদের তাদের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে রাত 9টা থেকে 9:30টার মধ্যে সাতপন্থীদের যারা মুরব্বী আছেন তারা একটি বৈঠকে বসবেন। বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নেবেন যে আগামীকালকে যে আখিরি মোনাজাত হবে সকালবেলা সেই আখিরি মোনাজাতটা কে পরিচালনা করবে। এই বিষয়টি নিয়ে তারা একটি 9টা থেকে 9:30টার মধ্যে রাত একটি বৈঠকে বসবেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে ইজতেমার সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটি নিশ্চিত নিরাপত্তার মধ্যে কিন্তু এবার এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার কথা কিন্তু আমরা শুনতে পাইনি এবং আমরা দেখতে পেয়েছি যে ইজতেমার প্রত্যেকটি গেটে বিশেষ করে যে প্রবেশ গেটগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে শুধু মাঠের প্রবেশ কেন্দ্রগুলোতে মাঠের ভিতরেও সাদা পোশাকে তাদের সদস্যরা রয়েছে। তো সব এখান থেকে আসলে আমার কাছে যে তথ্যটি রয়েছে যে 54 পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজকে চলছে এবং এই মুহূর্তে মুসল্লি যারা আছেন তারা মাগরিবের নামাজ আদায় করছেন এবং এই মাগরিবের নামাজের পরে আবার বয়ান শুরু হবে এবং আগামীকাল সকাল 10টায় আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবারে 54তম বিশ্ব ইজতেমা শেষ হতে যাচ্ছে। স্বপ্ন এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। চট্টগ্রামের ভেড়া মার্কেট বস্তিতে আগুন লাগার কারণ জানা যায়নি দুদিনেও, তবে এর মধ্যে উঠেছে দখল পাল্টা দখলের অভিযোগ। উচ্ছে দাঁড়াতে বাড়ির মালিকরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে সন্দেহ অনেকের। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের অভিযোগ প্রশাসনের উচ্ছেদ অভিযানের খবরে বস্তি ছাড়তে চাইলেও জোর করে আটকে রাখা হয়েছিল তাদের। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কমলদের রিপোর্ট। অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদে কর্ণফুলী নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে জেলা প্রশাসন। এই অভিযানে ভেড়া মার্কেট বস্তিও উচ্ছেদ হবার কথা। 2 সপ্তাহ আগে মৌখিকভাবে উচ্ছেদের কথা জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু উচ্ছেদ এড়াতে নানা অজুহাত খুঁজছিল বস্তির জমির মালিক দাবিদাররা। ভেড়া মার্কেট বস্তির 200-র বেশি ঘর রয়েছে 10 জন দখলদারের কবলে। প্রতি মাসে ঘরপ্রতি ভাড়া তোলা হয় 1,500 থেকে 2,000 টাকা। এরই মধ্যে আগুনের ঘটনা ঘটল। দখল পাল্টা দখলের বলি হলো বস্তিবাসীরা। জমিদার সবার ডাইকা কইছে এটা ভাঙা যাবে না। আমি হাইকোর্টে গেছি, আমরা সব জমিদার হাইকোর্টে গেছি, এইটা 1 বছর পরে ভাঙবো, তোমরা নিঃস্বাধীনে থাকো। ওরা বলে কি না এখান থেকে যেতে পারবেন, এখান থেকে যেতে হলে 2 মাসের ভাড়া দিয়ে আমাকে যাইতে হবে। এতরা কইছে কি যদি ভাঙে তাহলে 1 ডবলে 3 ডবল দিব, এটার লাগি আমরা যাই না। এই ধরনের কোনো কাজ আমরা এই পর্যন্ত কোনো ভাড়া দিয়ে বলতে পারবো না, সেই ধরনের আমরা আটকায় রাখছি ওদেরকে। এদিকে সোমবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। আমরা নির্দেশ দিয়েছি যেন করে
ঘটনা কি হচ্ছে সেটা যেন খতিয়ে দেখা হয় এবং তদন্ত করা হয়। যখন যেখান থেকে যে তথ্য আসছে প্রত্যেকটি বিষয়ে আমরা খতিয়ে দেখছি। যদি এখানে কোনো নাশকতা যদি ঘটে থাকে, আমরা যদি সেরকম কোনো কিছু পাই তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। রোববার ভোরের ভয়াবহ আগুনে 8 জন নিহত হওয়ার পাশাপাশি পুরো বস্তি পুড়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। শুটকি ব্যবসা বদলে দিল বরগুনার তালতলির আষাঢ় চরের জীবনযাত্রা, কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। দালাল ছাড়া কোনো কাজই হয় না চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে। গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও নতুন গাড়ির লাইসেন্স সহ সব কিছুতে নির্ভর করতে হয় দালালদের ওপর। অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে দালাল চক্র প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। ছোট একটি প্রতিষ্ঠানে কাজ করে জীবন চলে এই সেলিম রাজার। কম খরচ আর দ্রুত সময়ে যাতায়াতের জন্য মোটরসাইকেল কিনে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএ বালুচড়া অফিসে টাকা জমা দেন 2 মাস আগে। 21/1/2019 সালে আমার লাইসেন্সটা স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল। আমাকে 30/4/2019 সাল পর্যন্ত ডেট বাড়া দিছে, এর ভিতরে তারা দিবে। কিন্তু আমি তো আসলে কোম্পানি জব করি, আমাকে পথে পথে পুলিশি হয়রানির শিকার হতে হয়। সরেজমিনে ঘুরে দেখা গেছে শত শত সেবাগ্রহীতা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছে বিআরটিএ অফিসে। কেউ রেজিস্ট্রেশন, কেউ মালিকানা পরিবর্তন, আবার কেউ বা গাড়ির ফিটনেস নিয়ে দিনের পর দিন ঘোরাঘুরি করছে এ রুমে সে রুমে। লাইসেন্স 3 মাসের মধ্যে দিচ্ছে না, তা আমরা হয়রানি করতেছি। আরেক জায়গায় যোগাযোগ করেন, ওখানে গেছে বলতেছে 4 নম্বরে যান, 4 নম্বর গেছে বলতেছে ডেট বাড়া দিবে। আজকে আসছে যে 3 বছর পরে, এখনো পর্যন্ত ওগুলো পায় নাই। চালক মালিকদের অভিযোগ, দালাল ছাড়া নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে নানা অজুহাতে কাগজপত্র বাতিল করে দেন বিআরটিএ কর্মকর্তারা। যদি আপনি ওদের নির্দিষ্ট লোকের মাধ্যমে আপনি যান, তাহলে ওদের নির্দিষ্ট ফি যদি আপনি ওদেরকে দিয়ে ফেলতে পারেন অফিসিয়াল খরচের বাইরেও, তাহলে কিন্তু ওরা আপনার ওই ফিটনেসটা দিয়ে দিবে। চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ের সরব উপস্থিতি রয়েছে বেশ কিছু দালাল চক্রের। এমন এক চক্রের সদস্যের সাথে কথা বলতে চাইলে সময় টিভির ক্যামেরা দেখে পালিয়ে যায় সে। তবে বিআরটিএ কর্মকর্তারা দালালের উৎপাত বাড়ার জন্য সেবাগ্রহীতাদের অসচেতনতাকে দায়ী করছেন। গ্রাহকরা যদি নিজেরা আসে আমাদের বিআরটিতে সেবা নেওয়ার জন্য, তাহলে অবশ্যই তারা ভোগান্তিতে পড়বে না। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আসলে দালালদের যে উৎপাত, যেটা আপনারা বলছেন আর কি, সেটা আমরা অনেকখানি প্রতিরোধ করার চেষ্টা করছি। হাটহাজারী উপজেলার বালুছড়া এলাকায় বিআরটিএ কার্যালয়ে প্রতিদিন 10 থেকে 12 ধরনের সেবা নিতে আসে 500-র বেশি সেবা গ্রহীতা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। হিলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় কবরস্থানের জায়গা নিয়ে কাঁচদহ এলাকার আব্দুল আজিজের সাথে চাচাতো ভাই ইয়ামিন ও ইসমাইলের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাহাদুরকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাহাদুরের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত 2 চাচাতো ভাই সহ 3 জনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জে মসজিদের ফান্ডের টাকা নিয়ে কমিটির দুপক্ষের সংঘর্ষের ঘটনার মামলায় ওয়ার্ড কাউন্সিলর সহ 22 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে নগরীর 18 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় শীতলক্ষা এলাকার দক্ষিণ নলুয়া জামে মসজিদের উন্নয়ন ফান্ডের 16 লাখ টাকা নিয়ে মসজিদ কমিটির সভাপতি 18 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না ও বর্তমান কাউন্সিলর কবির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার বিকেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 10 জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে উভয় পক্ষ সদর থানায় পাল্টাপাল্টি মামলা করে। দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 15 লাখ মানুষ। খামারিদের দাবি, বর্তমানে দুধের দাম কম হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিরা যাতে আর্থিক ক্ষতি পুষে উঠতে পারে সেজন্য দুধের মূল্য বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিঙ্কু কুডো রিপোর্ট, ক্যামেরা ছিলেন অমৃত সেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় ছোট বড় মিলে প্রায় 13,000 গরুর খামার রয়েছে। এ অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস খামারে উৎপাদিত দুধ। খামারগুলো থেকে প্রতিদিন প্রায় 7.5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব খামারে পালন করা উন্নত জাতের এক একটি গাভী থেকে দিনে প্রায় 20 থেকে 30 লিটার দুধ পাওয়া যায়। আর এখান থেকে মিল্ক ভিটা, প্রাণ, আড়ং সহ বিভিন্ন প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ করে পরে তা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। দেশের মোট দুধের চাহিদার প্রায় 80% পূরণ হয় এই অঞ্চলে উৎপাদিত দুধ দিয়ে। কিন্তু বর্তমানে গোখাদ্য সহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি দুধের দাম। এতে আর্থিক ক্ষতির মুখে দুশ্চিন্তায় খামারিরা। গোশ নেয় না, রাস্তাঘাটে বিক্রি করা লাগে, এরকম আমাদের সমস্যা। গরু পাইলে আমাদের খুব একটা লাভ হয় না। আমাদের দুধের দামটা মনে করেন যে দুধের দাম হলো 35 টাকা করে। দুধের দাম দেয় না, কোন কারণে দেয় না? এটা মিলমিটের দোষ না ম্যানেজমেন্টের দোষ? দুগ্ধ শিল্পকে লোকসানের হাত থেকে বাঁচাতে দুধের বহুমাত্রিক ব্যবহার বাড়াতে হবে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ অফিসের শীর্ষ এই কর্মকর্তা। প্রযুক্তিগত ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার জন্য এনজিও যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই এলাকার মানুষ আরো সমৃদ্ধ হবে। আর দুধের মূল্য বৃদ্ধির জন্য মিল্ক ভিটার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের কথা জানালেন মিল্ক ভিটার এই কর্মকর্তা। আমাদের বোর্ড মিটিং থেকে আমরা জানিয়েছি যে এই দুধের দাম খামারদেরকে বেশি করে দিতে হবে। এটা আমাদের প্রক্রিয়াধীন, অল্প দিনের ভিতরেই পার লিটারের দুধ থেকে 3 টাকা করে বেড়ে যাবে। সিরাজগঞ্জের খামারগুলোতে গরু রয়েছে প্রায় 7 লাখ, আর প্রতিদিন মিল্ক ভিটার দুধের চাহিদা 2 লাখ লিটার। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। গাইবান্ধায় বিরল প্রজাতির একটি তক্ষক সহ 4 জনকে আটক করা হয়েছে। দুপুরে সদর উপজেলার তুলসীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় খাগড়াছড়ি থেকে বিরল প্রজাতির একটি তক্ষক বিক্রির জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জে নেয়ার খবরে অভিযান চালানো হয়। এক পর্যায়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়। আটক করা হয় 4 জনকে। তক্ষকটির মূল্য কোটি টাকা বলে জানায় পুলিশ। এটি ক্যান্সার প্রতিরোধক ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় বলে জানা গেছে। পটুয়াখালী ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাস মালিক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 45 জন। পুলিশ জানায় সকালে গলাচিপা উপজেলা থেকে আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পটুয়াখালী শহরের দিকে যাচ্ছিল। বাসটি শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের মালিক আনন্দ দাস নিহত হন। আহত 25 জনের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পিকনিকের একটি স্কুল বাস উল্টে ঘটনাস্থলে 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র সজীব নিহত হয়েছে। আহত 20 জনকে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর শামসুজ্জোহা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শহীদ জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 1969 সালের এই দিনে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাক সেনাদের হানা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে গুলিতে শহীদ হন ডক্টর শামসুজ্জোহা। হাজারো মানুষের আশার আলো এখন বরগুনার তালতলী উপজেলার আশার চর। শুটকি তৈরিতে কেন্দ্র করে প্রতি বছরই কর্মচঞ্চল হয়ে ওঠে চরটি। সুযোগ সুবিধা পেলে এখানে আরও অনেক লোকের কর্মসংস্থান হতে পারে। অবশ্য প্রশাসনের কর্মকর্তারা বলছেন তাদের সহযোগিতায় পাশে থাকবেন তারা। রিপন মালির তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিব। সমুদ্রপাড়ের এ চরটির নাম আশার চর। প্রতি বছর এই সময় বরগুনা জেলা সহ আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে কয়েক হাজার মানুষ চরটিতে আসেন কর্মসংস্থানের খোঁজে। উন্মুক্ত রোদের আলো, পর্যাপ্ত জায়গা ও সমুদ্র থেকে মাছ সহজে ওঠানো ও শুটকি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সুবিধা হওয়ায় অনেকেই চরটিকে বেছে নিয়েছেন। লটে মাছ, ছুরি মাছ, চিংড়ি মাছ, তারপর আপনার রামচোস মাছ, ভুলা মাছ, এটা শুকানো হয়, বিক্রি হয়। এই চরে ব্যবসা করি আর দিলি 400-500 টাকা হারাইয়া দিদি সংসার বাঁচানো লাগে। সাগর দিয়ে মাছ আছে, আমরা ছুটকি করি, এইটা সারা বাংলাদেশে ছড়াই দেয় আর কি।
কর্মসংস্থানের তাগিদে আসা এ মানুষগুলো কোনো মতে নিজেদের থাকার ব্যবস্থা করলেও সংকটে থাকেন খাবার পানির। কয়েকটি গভীর নলকূপ ও স্যানিটেশনের ব্যবস্থা করা হলে চরটি হয়ে উঠবে আরও কর্মচঞ্চল। চট্টগ্রাম থেকে আবার বাইরে যায়, এই নানান দিক চলে যায় আর কি। বাংলাদেশি মানুষও খায়, বিশেষ বাইরের মানুষও খায়। এই পানি হইলে লোনা পানি, এই সমস্ত পানি দিয়ে খাওয়া যায় না, তারপর গায়ে লাগলেও ঠোসকা ভরি উঠে যায়। একটা স্যানিটারি ল্যাট্রিন হইতো, একটা টিউবওয়েল হইতো, পানির অভাবে খুব অভাব থাকে পানির, তাইলে অনেক আরো লোকজন এখানে কাজ করে উপার্জন করতে পারতো। তবে সামান্য এ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে উদ্যোগ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তারা যেন কষ্ট কম পায়, ওই জায়গায় তো টেম্পোরারিতে যায়, এমনি তো এটি একটা অসম্ভব পরিশ্রম এবং কষ্টের কাজ। এটি যাতে তাদের ন্যূনতম সুবিধা নিশ্চিত থাকে, একেবারে পানি টয়লেটের ব্যবস্থা, আমি সেটি ব্যবস্থা করব। শীত মৌসুমে থেকে প্রায় 5 মাস জেলেরা তালতলি ও পাথরঘাটার 5টি চরে শুটকি তৈরি করে 1000-এরও বেশি মানুষ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বহরমপুরে গ্রামবাসী বিজিবি সংঘর্ষে 3 জন নিহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঠাকুরগাঁওয়ে বিজিবি মহাপরিচালক ভবিষ্যতে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান। 3 দিনেও ঠিক করা যায়নি চট্টগ্রামের গ্যাস পাইপলাইন, সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগ। রাতের মধ্যেই সংকট সমাধানের আশ্বাস। একাদশ সংসদের এমপিদের শপথ বৈধ, চ্যালেঞ্জের রিট খারিজ। ষড়যন্ত্র নস্যাৎ হল মন্তব্য অ্যাটর্নি জেনারেলের, আপিল করবেন রিটকারী। তাবলিগ জামাতের সাদপন্থীদের ব্যবস্থাপনায় চলছে বিশ্ব ইজতেমার 2য় পর্ব, কাল আখেরি মোনাজাত। এবং চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় এখন দালালের আখড়া, নানা ভোগান্তির অভিযোগ, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।